আজকে দেখ কত নম্বর পেজ, 151 পেজে আছে জীবমণ্ডল। 151 পেজে আছে জীবমণ্ডল। সেই জীবমণ্ডল থেকে আমাদের পড়তে হবে বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ারের মধ্যে একটা ধারণা আছে জীব বৈচিত্র্য। খুলবে 151 পেজ, ঠিক আছে? 151 পেজ খুলবি, দিয়ে প্রথম প্রশ্ন লিখবি জীব বৈচিত্র্য কি। প্রশ্ন লিখবি জীব বৈচিত্র্য কি। হ্যাঁ, জীব বৈচিত্র্য কি প্রশ্ন লিখবি। আছে, এরপরে লিখবি জীব বৈচিত্র্যের, হ্যাঁ, জীব বৈচিত্র্যের শ্রেণীবিভাগ বা ধরনগুলি কি কি। জীব বৈচিত্র্যের শ্রেণীবিভাগ বা ধরন বা স্তরবিন্যাস। ধরন, শ্রেণীবিভাগ বা স্তরবিন্যাস। স্তরবিন্যাস কি কি? বেশ, শুনে নিবি আগে জীব বৈচিত্র্য কাকে বলে। আগে শোন, দেখ বৈচিত্র্যতা শব্দের অর্থ কি? ভিন্নতা, ঠিক আছে? আর এখানে বলেছে জীব। যেমন আমরা এখানে যে বসে আছি একটা প্রজাতি হিসাবে, সেই প্রজাতির নাম কি? মানুষ, তাই না? আমরা যে এখানে বসে আছি সবাই কিন্তু মানুষ, কিন্তু মানুষ একটা প্রজাতি হিসাবেও আমাদের মধ্যে কিন্তু সবার ভিন্নতা আছে। কি কি বিষয়ে ভিন্নতা আছে? কারোর চোখ হতে পারে সাদা বা ব্লু বা বাদামি, বা কি হতে পারে পুরো কালো। গায়ের চামড়ার রং আলাদা, নাকের গঠন আলাদা, ঠোঁটের গঠন আলাদা, তাই না? এটা মানুষের মধ্যেই, ঠিক আছে, পার্থক্য দেখাচ্ছে। তারপর তুই কোনো বনভূমিতে যাবি, বনভূমিতে গিয়ে কী দেখতে পাবি? বনভূমিতে গিয়ে প্রথমেই দেখতে পাবি যে দেখা গেল যে তোর পায়ের ওপর দিয়ে একটা হলহলে সাপ চলে গেল, ঠিক আছে? ঠিক আছে, হট করে গাছ থেকে ব্যাঙ তোর মাথার উপরে পড়লো একটা, ঠিক আছে? ঠিক আছে, তারপরে তোর মাথার উপর দিয়ে হট করে দৌড়ে একটা বাদর চলে গেল অন্য ডাল থেকে এ ডালে। তার মানে কি, তুই প্রথমে একটা হলহলে সাপ দেখলি, ব্যাঙ দেখলি, আবার বাদরও দেখলি, আবার দূরে দেখছি যে ময়ূর পেখম তুলে দাঁড়িয়ে আছে। তাহলে সেইখানে কি দেখলি? যে বিভিন্ন ধরনের প্রাণী, ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রাণী। আমার ঘরে আছে একই ধরনের প্রজাতি, কিন্তু তার মধ্যে বৈচিত্র্যতা দেখতে পাচ্ছিস, গায়ের কালার, নাকের গঠন। কিন্তু বনভূমিতে গেলি সেখানে বিভিন্ন ধরনের কি দেখতে পালি? প্রজাতি দেখতে পালি। তারপরে তুই কোনো একটা আমবাগানে গেলি, সেই আমবাগানে গিয়ে প্রথমে দেখলি একটা হিমসাগরের গাছ, তারপরে একটা দেখলি মধুকুলকুলির গাছ, ঠিক আছে, তারপরে আবার চ্যাটার্জি, তারপরে আবার ল্যাংড়া। তাহলে গাছ কিন্তু ধরন প্রজাতি একটাই আম, কিন্তু অনেক ধরনের আম দেখতে পেলি। তেমন মানুষও ক্ষেত্রে তুই একটা প্রজাতি দেখলি কিন্তু অনেক ধরনের বৈচিত্র্যতা। কিন্তু বনভূমিতে গেলি সেইখানে বিভিন্ন ধরনের কি দেখতে পেলি? প্রজাতি দেখতে পেলি। তাহলে এই যে বিভিন্ন ধরনের প্রজাতি, বিভিন্ন ধরনের প্রজাতির যে বৈচিত্র্যতা, বা একই প্রজাতির মধ্যেই যে বৈচিত্র্যতা, ঠিক আছে? তারপরে তুই পুকুরে যে প্রাণী পাবি, স্থলভাগে সেই প্রাণী পাবি না, ঠিক আছে? বনভূমিতে যে প্রাণী পাবি, তৃণভূমিতে সেই প্রাণী পাবি না। তাহলে এই যে স্থলভূমি, তারপরে বনভূমিতে, তারপর জলাভূমিতে প্রাণীর ভিন্নতা আছে, তারপর আমার ঘরে মানুষের প্রজাতির ভিন্নতা আছে, তাই না? তাহলে এই যে জিনিসটা, এইটা কি একটা নির্দিষ্ট জায়গায় বিভিন্ন ধরনের প্রাণী প্রজাতি বা একই প্রজাতির মধ্যে বৈচিত্র্যতাকে নির্দেশ করছে। তাই জীববৈচিত্র্য বলতে বোঝায় যে জিনগত কারণে একই প্রজাতির মধ্যে বৈচিত্র্যতা দেখতে পারি, বা বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যে বৈচিত্র্যতা দেখতে পারি কোনো বনভূমিতে বা জলে, ঠিক আছে? বা বিভিন্ন বাস্তুতন্ত্রে, যেমন পুকুরের বাস্তুতন্ত্র এক, সমুদ্রের বাস্তুতন্ত্র এক, ঠিক আছে? এক এক ধরনের প্রাণী থাকবে। যেমন সমুদ্রে তুই এক ধরনের প্রাণী পাবি,
পুকুরে গিয়ে সেটা পাবি না বা নদীতে গিয়ে পাবি না। তাহলে এই যে জীবের যে ভিন্নতা দেখতে পাচ্ছিস বিভিন্ন জায়গায়, ঠিক আছে, সেটাই হলো জীববৈচিত্র্যতা। বোঝা গেছে? ওয়াল্টার রোজেন স্মিথ প্রথম এই জীববৈচিত্র্য শব্দটা প্রথম ব্যবহার করে। আর এই জীববৈচিত্র্য মানে কি? সেটা হতে পারে প্রজাতিগত বৈচিত্র্য, মানে একই প্রজাতির মধ্যে ভিন্নতা, বা হতে পারে বিভিন্ন ধরনের প্রজাতি, বা আবার হতে পারে কি বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন ধরনের প্রজাতি। ঠিক আছে? তাহলে জীববৈচিত্র্যের যে ধরন বা স্তরবিন্যাস কী কী হতে পারে? জিনগত কারণে আমরা বলতে পারি আমের বিভিন্ন ধরন আছে, চালের বিভিন্ন ধরন আছে না? তুই দোকানে যাবি, শ্যামা চাল পাবি, বিরিয়ানি চাল পাবি, মিনিকেট, 36, মানে বিভিন্ন ধরনের চালের প্রকার। ধান, প্যাডি কিন্তু একটাই প্রজাতি, কিন্তু তার জিনগত পার্থক্যের জন্য বিভিন্ন ধরনের পার্থক্য দেখতে পাচ্ছিস। তাই জীববৈচিত্র্য সারা পৃথিবীতে বহু আছে। সেটা প্রজাতিগত হতে পারে, জেনেটিক কারণে হতে পারে, আবার বাস্তুতন্ত্রের পার্থক্যের কারণেও হতে পারে। ঠিক আছে? তাহলে জীববৈচিত্র্য বোঝা গিয়েছে কাকে বলছে। আর জীববৈচিত্র্যের স্তরবিন্যাস যদি করি কী কী হবে? এক হবে জিনগত পার্থক্যের কারণে বৈচিত্র্যতা, প্রজাতি একটাই কিন্তু জিনের পার্থক্যের কারণে আলাদা আলাদা হচ্ছে। তারপরে তুই দেখতে পাবি যে পুকুরের বাস্তুতন্ত্রে এক ধরনের প্রাণী আছে, আবার স্থলভূমির বাস্তুতন্ত্রে এক ধরনের প্রাণী আছে। হাই তুলবি না। তারপরে আর কি আছে? আর কি বললাম? বিভিন্ন ধরনের প্রাণী প্রজাতি হতে পারে, কোনো বনভূমিতে হতে পারে, বা পুকুরে হতে পারে, বা সমুদ্রে হতে পারে। ঠিক আছে, বেশ। তাহলে জীববৈচিত্র্যের সংজ্ঞায় লেখ প্রথম। জীববিজ্ঞানী ওয়াল্টার রোজেন স্মিথ ওয়াল্টার জি রোজেন লেখ, বইয়ের মতোই লিখে দে, তাহলে পরে আবার দেখবি বলবি গন্ডগোল হলো কি করে। ওয়াল্টার জি রোজেন, রোজেন রোজেন ওয়াল্টার রোজেন প্রথম জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন। জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন হয়েছে? দায়দি লিখবি। প্রাকৃতিক পরিবেশে আণুবীক্ষণিক জীবসহ প্রাকৃতিক পরিবেশে আণুবীক্ষণিক জীবসহ উদ্ভিদ ও প্রাণীকুলের হ্যাঁ জীবসহ উদ্ভিদ ও প্রাণীকুলের সমাবেশের মাধ্যমে যে বৈচিত্র্যময় জীবমণ্ডল গড়ে ওঠে, তাকে জীববৈচিত্র্য বলে। হয়েছে? তাহলে জীববৈচিত্র্য সংজ্ঞা থেকে যেটা বললাম সেটা মনে করতে রাখবি, ভালো মনে থাকবে। এরপরে হবে জীববৈচিত্র্যের স্তরবিন্যাস অথবা ধরন বা শ্রেণীবিভাগ, সেটা পয়েন্ট করবি। বেশ, লেখ। প্রকৃতিগত পার্থক্য অনুযায়ী জীববৈচিত্র্যকে
তিনটি পর্যায়ক্রমিক স্তর বা শ্রেণীতে বিভক্ত করা যায় বা শ্রেণীতে বিভক্ত করা যায়। হাইপেন দিয়ে লিখবি জিনগত বৈচিত্র্য, 2 নম্বর প্রজাতিগত বৈচিত্র্য, এবং 3 নম্বর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। হয়েছে? তাহলে জিনগত বৈচিত্র্য পয়েন্ট করবি, তার ভেতরে একটুখানি লিখে নে জিনগত বৈচিত্র্য। দেখ বই খোল, 152 পেজ খোল, দেখ বইতে বিভিন্ন মানুষের ছবি দেয়া আছে না, তারপরে আমেরও বিভিন্ন ছবি দেয়া আছে। আম, তাহলে আম প্রজাতি একটাই কিন্তু জিনের পার্থক্যের জন্য বিভিন্ন ধরনের আম দেখতে পাচ্ছিস। সবারই আশা করি আম ভালোই লাগে নাকি? আমের সিজন এলে দিনে 10-12টা হয়ে যায়, ঠিক আছে, খেয়ে দিয়ে ঘুম পায়। সে আমাকে মা তো দিনে কতগুলো খাওয়াতো ঠিক নাই। হ্যাঁ খাই তো, আম দিয়ে রুটি দেয়, খাই তো, আম আর দুধ দিয়ে রুটি খায়। বেশ বেশ, লেখ, ভেতরে লেখ কোন জীব প্রজাতির মধ্যে, এর ভেতরে লিখবি কোন জীব প্রজাতির মধ্যে জিনের সমবায়গত পার্থক্যের জন্য জীবের যে গঠনগত ও প্রকৃতিগত পার্থক্য লক্ষ্য করা যায়, তাকে জিনগত বৈচিত্র্য বলা হয়। হয়েছে? যেমন ধান গাছের একটি প্রজাতির জিনগত বৈচিত্র্যের কারণে প্রায় 5000 ধরনের চাল দেখতে পাওয়া যায়। তারপরে দাড়ি, ভারতে আমের প্রায় 200টি জিনগত প্রকারভেদ আছে।
200টি জিনগত প্রকারভেদ আছে, হয়েছে। তারপর লেখ, বই খোল 152 পেজ। হোমো সাপিয়েন্স হলো মানুষের প্রজাতির বৈজ্ঞানিক নাম, ঠিক আছে। ওই ছবিগুলোর ওপরে আছে দেখ, হোমো সাপিয়েন্স হলো মানুষের প্রজাতির বৈজ্ঞানিক নাম। জিনগত প্রকারভেদের কারণে মানব প্রজাতি কী কী দেখা যায়? নেগ্রিটো, ককেশীয়, মঙ্গোলয়েড, তাই না? লিখে দে এটা। হোমো সাপিয়েন্স হলো মানুষের প্রজাতির বৈজ্ঞানিক নাম। হোমো সাপিয়েন্স হলো মানুষের প্রজাতির বৈজ্ঞানিক নাম। হ্যাঁ, ওর সঙ্গেই লেখ, হোমো সাপিয়েন্স হলো মানুষের প্রজাতির বৈজ্ঞানিক নাম। মানুষের প্রজাতির বৈজ্ঞানিক নাম, হয়েছে। দাঁড়িয়ে দিয়ে লিখবি, জিনগত প্রকারভেদের কারণে, জিনগত প্রকারভেদের কারণে জিনগত প্রকারভেদের কারণে মানব প্রজাতিকে নেগ্রিটো, ককেশীয়, নেগ্রিটো, ককেশীয়, মঙ্গোলয়েড, মঙ্গোলয়েড, হয়েছে, মঙ্গোলয়েড ইত্যাদি একাধিক জাতিগোষ্ঠীতে বিভক্ত করা হয়। মঙ্গোলয়েড ইত্যাদি একাধিক, মঙ্গোলয়েড ইত্যাদি একাধিক জাতিগোষ্ঠীতে বিভক্ত করা হয়। বিভক্ত করা হয়, হয়েছে। তাহলে বোঝা গিয়েছে বিষয়টা, যে জিনগত পার্থক্যের জন্য, যেমন বেড়াল, বেড়াল দেখবি কত ধরনের বেড়াল আমরা দেখতে পাচ্ছি। তুই তারপরে যে কোনো জিনিসই দেখবি বিভিন্ন বৈচিত্র্যতা আছে, ঠিক আছে। কুল, কুল, কুল যেটা আমরা খাই, ঠিক আছে, বাজারে পাওয়া যায়, একবারে আপেল কুল বিক্রি করে, ঠিক আছে। তারপর লেবু, বিশেষ করে আমটা দিয়ে ভালো করে বোঝা যায় যে কত ধরনের আম আছে, ঠিক আছে। আম একটাই প্রজাতি, আমের বৈজ্ঞানিক নাম কি দিয়েছে? ম্যাগনিফেরা ইন্ডিকা, পেয়েছিস? আমের প্রজাতি ম্যাগনিফেরা ইন্ডিকা। আর ধানের প্রজাতির নাম কি? ওরাইজা স্যাটিভা। বেশ, এরপরে কি লিখবি? প্রজাতিগত বৈচিত্র্য লেখ। হ্যাঁ, 2 নম্বর, প্রজাতিগত বৈচিত্র্য। লেখ, কোনো নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকুলের সমাবেশকে
প্রজাতিগত বৈচিত্র্য বলা হয়। প্রজাতিগত বৈচিত্র্য বলা হয়। হয়েছে? যেমন তুই নিরক্ষীয় বৃষ্টি অরণ্য নাম শুনেছিস নিশ্চয়ই। নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে যে প্রজাতি পাবি, ঠিক আছে, নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে যে প্রজাতি পাবি বিভিন্ন ধরনের প্রাণী প্রজাতি দেখা যায়, ঠিক আছে। এমন ক্ষতিকারক পিঁপড়ে আছে, পিঁপড়ে থেকে শুরু করে ছোট বড় অনেক প্রাণী আছে। তাহলে আমরা কি দেখছি যে কোনো একটা অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী প্রজাতি দেখছি, এইটাই হলো প্রজাতিগত বৈচিত্র্য, ঠিক আছে। দেখ এখানে ছবি দেয়া আছে, তুই জিরাফ দেখতে পারিস, সিংহ দেখতে পারিস, তারপরে হরিণ কোনো বনভূমিতে যদি থাকে তাহলে এইটাই কি প্রজাতিগত বৈচিত্র্য, বিভিন্ন ধরনের প্রাণী প্রজাতি দেখছিস। তেমনি আমাদের মানুষের ঘরে কি থাকে, আমরা মানুষ তো থাকি, তার সঙ্গে সঙ্গে পিঁপড়েও থাকে, আরশোলাও থাকে, টিকটিকিও থাকে, তাই না? মানে আমাদের সঙ্গেই তো থাকে, প্রায় ঘরের কোনো আনাচে কানাচে ঢুকে থাকে আরশোলা, ঠিক আছে। ভয় লাগে নাকি আরশোলা দেখে? ভয়ের কি আছে, ঘৃণা লাগতে পারে। ভবিষ্যতে আরশোলার মালা পরিয়ে দেবে কেউ। সে একজন গিফট এনেছে, বলছে চোখটা বন্ধ করো, ঠিক আছে, গিফট এনেছে চোখটা বন্ধ করে দাও, যে ভাবছে যে সোনার কিনো কিছু এনেছে, চোখটা বন্ধ করো, দিয়ে আরশোলা ধরে ঠ্যাংগুলোকে বেঁধে একবারে মালা বানিয়ে দিয়েছে, দিয়ে পরিয়ে দিয়েছে গলায়। যা, ভয় কোথায় চলে গিয়েছে, যতই লাফাও তিরিং বিরিং করে আর কিছু নাই। আরশোলা লেক, যেমন দি লেক বিভিন্ন প্রাকৃতিক অঞ্চলগুলির মধ্যে নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের প্রজাতিগত বৈচিত্র্য সর্বাধিক। বৃষ্টি অরণ্যের প্রজাতিগত বৈচিত্র্য সর্বাধিক। প্রজাতিগত বৈচিত্র্য সর্বাধিক। ছোটবেলায় ফড়িং ধরেছি, ফড়িং, সে একটা বড় বড় ফড়িং ছিল, সেটা হেলিকপ্টারের মতো দেখতে লাগতো, পেছন ধরে সুতো বেঁধে দিত অনেকে, ঠিক আছে। তারপর গিরগিটিও ধরতো। গিরগিটি কি করে ধরতো বল দেখি? খেজুরের পাতা আছে, সেটাকে ফাঁস বানাতো, পাটকাঠিতে লাগাতো, ওটা দিয়ে টক করে গিরগিটি আছে টুক করে গলা দিয়ে ঢুকিয়ে দিত, টেনে দিত ক্যাক করে। হ্যাঁ, সে আমি করি না, ওই ছেলে পেলে করতো, দেখতাম আমি গ্রামের বাড়িতে যখন ছিলাম একরকম করতো। এখন তো গিরগিটি দেখায় না। কি বলবি? কি হয়েছে দাদাকে বল। বাড়ি যাবি নাকি? এরপরে লিখবি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এরপর লিখবি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। দেখ এইখানে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য লেখ, তারপর বলি। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের আগে বলি, একটু আগে লেখালাম না নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, ঠিক আছে। এইখানে নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে এত বৃষ্টি, উষ্ণতা আছে, প্রাণী প্রজাতি তো আছেই, ঠিক আছে, এত ধরনের গাছ আছে না, গাছ, ঠিক আছে, গাছগুলো বিভিন্ন ধরনের প্রজাতির গাছ, আর সেই গাছগুলো প্রায় 60 মিটার লম্বা,
60 মিটার, আমাদের প্রত্যেকটা বাড়ির ঘর 3.5 মিটার থেকে 4 মিটার উঁচু হয়, ফার্স্ট মানে গ্রাউন্ড ফ্লোরটা। 60 মিটার মানে 15 তলা সমান। আর পাতাগুলো হয় ছাতার মতো বড় বড়। তাই সব থেকে পৃথিবীর নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে সব থেকে প্রাণী প্রজাতি বেশি আছে। ঠিক আছে, প্রাণী প্রজাতি প্লাস উদ্ভিদ প্রজাতি সব থেকে বেশি আছে। তাহলে কম কোথায় আছে বল দেখি? প্রাণী প্রজাতি সব থেকে কম কোথায় থাকতে পারে? এক মরুভূমিতে থাকতে পারে। অত প্রাণী প্রজাতি থাকবে নাকি মরুভূমিতে? এত খারাপ জলবায়ু, প্রচণ্ড গরম, আর মেরু অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা, যেখানে মানুষ তো থাকতেই পারে না। না, মানুষ থাকতেই পারে না, এত ঠান্ডা। আমাদের এইখানে 14 ডিগ্রি হয়, তাই সব গুটিয়ে যায়, এত গরম, এত ঠান্ডা। সরি, চান করতে বিরক্ত লাগে। বড় কাজ একটা সারাদিনে, শীতকালে চান করা ভাল লাগে না। চান করতে গরম জল করে তাও একটা সুস্থ লাগে। চান করে এবারে জামা পরে নিবি টক করে। বেশ, ট্যাঙ্কির জলে তো ট্যাঙ্কির জলে দু ধরনের সমস্যা। গ্রীষ্মকালে প্রচন্ড গরম, আবার শীতকালে প্রচন্ড ঠান্ডা। বেশ, লেখ এর ভেতরে লেখ। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের ভেতরে লিখবি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জলবায়ু ও ভূমিরূপের পার্থক্যের জন্য বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সমাবেশে ভিন্ন ভিন্ন ধরনের বাস্তুতন্ত্র গড়ে ওঠে। বাস্তুতন্ত্রের বিভিন্নতার কারণে গড়ে ওঠা এই ধরনের জীববৈচিত্র্যকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলা হয়। হয়েছে? দেখ, বাস্তুতন্ত্র আমরা আগের সেমিস্টারে পড়ে এসেছি। ইকোসিস্টেম কে ব্যবহার করেছিল? এজি টানসলে। তিনি বলেছিলেন কি, যে বাস্তুতন্ত্র বলতে কি বোঝায়, যে কোনো একটা এলাকায় জৈব পরিবেশ এবং অজৈব পরিবেশের পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে যে তন্ত্র গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বলে। জৈব পরিবেশ মানে কি বোঝায়? আমরা, প্রাণী গোষ্ঠী এবং উদ্ভিদ গোষ্ঠী। আর অজৈব পরিবেশ মানে কি? জল, মাটি, বায়ু, অর্থাৎ বিশেষ করে জলবায়ু। তার সঙ্গে একটা মিথস্ক্রিয়া চলে, তাই না? যেমন তুই আমাদের এইখানে এক ধরনের বাস্তুতন্ত্র পাবি স্থলভাগে, তারপর পুকুরে গেলে এক ধরনের বাস্তুতন্ত্র পাবি, তারপরে তুই মেরু অঞ্চলে যদি চলে যাস, মেরু অঞ্চলে যেখানে প্রচণ্ড ঠান্ডা, সেখানে এক ধরনের বাস্তুতন্ত্র পাবি। ঠিক আছে, মরুভূমিতে এক ধরনের বাস্তুতন্ত্র পাবি। এই যে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রে যে জীববৈচিত্র্য দেখতে পাচ্ছিস, এটাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ঠিক আছে, বোঝা গিয়েছে? তাহলে এটা কি পরীক্ষা কিন্তু দেবে এটা। ঠিক আছে, খুব ভালো করে দেওয়া আছে, দেবে। এরপরে লেখ, প্যারা চেঞ্জ করলে
হুইটেকার 1972 সালে, হুইটেকার 154 পেজ ডান দিকে আছে দেখ, বেশ পয়েন্ট করে লেখ। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের পরিমাপ পয়েন্ট কর। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের পরিমাপ, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের পরিমাপ, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের পরিমাপ। লেখ জীববিজ্ঞানী হুইটেকার, জীববিজ্ঞানী হুইটেকার, হ্যাঁ হুইটেকার 1972 সালে, হ্যাঁ হ্যাঁ 1972 সালে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য নির্ধারণের জন্য, হুইটেকার 1972 সালে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য নির্ধারণের জন্য 3টি সূচক আবিষ্কার করেন। বৈচিত্র্য নির্ধারণের জন্য 3টি সূচক আবিষ্কার করেন, যা হলো আবিষ্কার করেন যা হলো আলফা, বিটা ও গামা সূচক। আলফা, বিটা ও গামা সূচক। হয়েছে সঙ্গীতা? ওইখানে দেখ বই আছে, হাত দে দেখি, ওই ফাঁক জায়গা থেকে হাত দিতে দিতে আয়, পরপর আয়। হ্যাঁ আয় 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 আস্তে আস্তে, হ্যাঁ ওই যে ওইটা, হ্যাঁ 12-এর দেখ লেখা আছে দ্বাদশ শ্রেণী ভূগোল, ওইখানে যেখানে হাত দিছিলি সেইখানেই, তারপরেরটায়, তারপরেরটায়, ওইটা নয়, ওইটা নয়, ওইটা নয়, দেখ ঢুকে আছে যেখানে হাত দিলি না, তারপরে, তারপরেরটা, হ্যাঁ ওইটা, এটা হ্যাঁ দে দেখি সৌমি বইটা দে। প্রথমে পয়েন্ট করবি আলফা সূচক, প্রথমে পয়েন্ট করবি আলফা সূচক, হ্যাঁ প্রথম পয়েন্ট করবি আলফা সূচক। কোথায় কি জন কি আছে? কি বলে পিকনিক হচ্ছে আমাদের, হ্যাঁ পিকনিক বানাচ্ছে মানে দাদা লেখ একটি নির্দিষ্ট অঞ্চলে, লেখ লেখ একটি নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট অঞ্চলে বা একটি জীবগোষ্ঠীতে উপস্থিত প্রজাতির সংখ্যাকে আলফা বৈচিত্র্য বলে। দাঁড়ি বৈচিত্র্য বলে, দাঁড়ি দিয়ে লিখবি হুইটেকার স্থানীয় স্তরে
হুইটেকার স্থানীয় স্তরে বা বাসস্থানের মধ্যে প্রজাতির সংখ্যা বোঝাতে আলফা সূচক ব্যবহার করেন। হয়েছে? বেশ, লিখে নে, আমি তারপর ছবি আঁকাবো। তারপর লিখ বিটা বৈচিত্র্য। একটা উদাহরণ লিখে নে। সুন্দরবনের একটি দ্বীপের জীবগোষ্ঠীর লাইটের জন্য গরম লাগে না। জীবগোষ্ঠীর বৈচিত্র্য। এই কথা বলবি না, চুপ কর। হ্যাঁ, লক্ষ্য করা যায় কেন লিখবি জীব বৈচিত্র্য, এরপর লিখবি বিটা বৈচিত্র্য। হ্যাঁ, এইটা তো আলফা হলো, এরপরেরটা বিটা। একই আলফা সূচক বা আলফা বৈচিত্র্য। কোনো নির্দিষ্ট প্রাকৃতিক বাসভূমিতে সন্নিহিত দুই বা ততোধিক বাস্তুতন্ত্রে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে জীববৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকে বিটা বৈচিত্র্য বলে বা বিটা সূচক। যেমন সুন্দরবনের দুটি পাশাপাশি অবস্থিত দ্বীপের জীবগোষ্ঠীর বৈচিত্র্য। নিচের লিখবি, নিচে লাইন নয়, এটা একটা সূত্র, এর সূত্র। হ্যাঁ, বিটা জীববৈচিত্র্য সমান গামা বৈচিত্র্য ভাজিত আলফা বৈচিত্র্য। গামা বৈচিত্র্য ভাজিত আলফা বৈচিত্র্য। গামাটা পরে পড়াচ্ছি, আমি এখন লিখিনি, তারপর বুঝিয়ে দিই।
বৈচিত্র্য। হ্যাঁ। গামাটা বলিসনি, মনে হচ্ছে ও ভাই। এরপর লিখবি গামা বৈচিত্র্য। আলফা বিটা। এইভাবে লিখবি। বিটাটা আমার হয় না, ভালো বি হয়ে যায় পুরো। বি হয়ে যায়, ডান হয় কি হলো? এইটুকুতে হাতে লাগছে। একটি ভৌগোলিক অঞ্চলের একটি ভৌগোলিক অঞ্চলের সব প্রজাতির জীবের সম্পর্ক একটি ভৌগোলিক অঞ্চলের সব প্রজাতি লিখিস না, ভুলে গেছে। একটি ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে। হয়েছে? যেমন দিলে সমগ্র সুন্দরবনের বিভিন্ন দ্বীপের হয়েছে? বিভিন্ন দ্বীপের জীবগোষ্ঠীর বৈচিত্র্য। দেখ, আলফা বিটা গামা ছবি আঁকছি, দেখবে। এটা একটা জায়গা, ভৌগোলিক অঞ্চল, ঠিক আছে? এই ভৌগোলিক অঞ্চলে কি হবে যে এটা একটা বাসস্থান, জীবের বাসস্থান। হ্যাঁ, দেখাচ্ছে না? না না, তুই দেখ, না দেখতে পেলে বল। এইখান দিয়ে গেছে একটা নদী, সরে বস না একটু। এটা হলো নদী। হ্যাঁ, মার্কার গুলো কোথায়? এটা নদী, এটা নদী এলাকা। তাকাবি, দেখ, এইটা একটা পাহাড়ি অঞ্চল। হ্যাঁ, এটা পাহাড়ি অঞ্চল। তারপরে এটা সমভূমি। নদীটা অন্য জায়গা দিয়ে আঁকে, তাহলে মানানসই হবে না। এটা একটা নদী।
এই টোটালটা সমভূমি। এটা সমভূমি, এটা পাহাড়ি অঞ্চল, ঠিক আছে। এবার সমভূমিতে এরকম ছোট বড় বৃক্ষ জন্মাতে পারে, এরকম ঘাস হতে পারে, ঠিক আছে। পাহাড়ি অঞ্চলে কেমন গাছ হয়? দেখ দেখ এটা সমভূমি, এটা পাহাড়ি অঞ্চল। তাহলে এই সমভূমিতে বড় গাছও থাকতে পারে, ছোট ঘাসও থাকতে পারে, ঠিক আছে। এবার এই সমভূমি, কথা বলবি না, এই পার্টিকুলার সমভূমিতে যে ছোট এলাকায় সমভূমিতে যে গাছ বা ছোট বড় ঘাস জাতীয় উদ্ভিদ দেখা যাচ্ছে, যদি শুধু এইটুকু ধরা হয় তাহলে এটা হবে আলফা বৈচিত্র্য। এইটা একটা বাসভূমি। এই একটা বাসভূমিতে যদি জীবের বৈচিত্র্যতা দেখা হয় তাহলে হবে কি আলফা বৈচিত্র্য, ঠিক আছে। এবার সমভূমির ঠিক পরেই ধীরে ধীরে শুরু হচ্ছে এদিকে মরুভূমি, ঠিক আছে। তাহলে এই সমভূমিতে কি জন্মেছে? বড় গাছ আর ছোট ঘাস জাতীয় উদ্ভিদ আর ছোট বড় গাছ আছে। আর এইখানে কি জন্মেছে? মরুভূমিতে সাইডেই মরুভূমিতে ক্যাকটাস জাতীয় গাছ জন্মেছে। এরকম ক্যাকটাস জাতীয় গাছ জন্মেছে। তাহলে এই দুটো সমভূমি প্লাস মরুভূমিতে যদি যোগ করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে? বিটা বৈচিত্র্য। অর্থাৎ এইটা একটা বাসভূমি উদ্ভিদের, এইটা আর একটা বাসভূমি, ঠিক আছে। তাহলে সেটা কি হয়ে যাবে? বিটা বৈচিত্র্য। তারপরে যদি সামগ্রিকভাবে এইটা আর একটা তাহলে বাসভূমি হবে পাহাড়ি অঞ্চল, তাহলে সমভূমি পাহাড়ি অঞ্চলে যে জীববৈচিত্র্য দেখা যাবে সেটা হয়ে যাবে না বিটাই। তাহলে এই যে এইটা একটা যদি পার্টিকুলারভাবে ধরা হয় একটা বাসভূমি তাহলে হবে আলফা, দুটো যদি বাসভূমি ধরে আলোচনা করা হয় তাহলে হবে বিটা, আর সামগ্রিকভাবে যদি দেখা হয় সেখানে ক্যাকটাস আছে, ছোট বড় গাছ আছে, পাইন গাছও আছে, তাহলে সেটা হয়ে যাবে কি গামা, ঠিক আছে। তাই গামা বৈচিত্র্য হলো সমগ্র অঞ্চলকে ধরা হয়। ধরে নে সুন্দরবন আঁকি, সুন্দরবন যদি দেখিস তাহলে সুন্দরবনে এরকম গঙ্গা নদী এবং যমুনা ব্রহ্মপুত্র নদী ছড়িয়ে গেছে, আর এখানে একটা দ্বীপ আছে, এটা একটা দ্বীপ, তাই তো, এটা একটা দ্বীপ, এটা একটা দ্বীপ। তাহলে এই একটা দ্বীপে যদি প্রাণীর বৈচিত্র্য দেখা হয় বা উদ্ভিদের বৈচিত্র্য দেখা হয় সেটা হবে আলফা। এই একটা দ্বীপ আর এই দ্বীপের মধ্যে যদি বৈচিত্র্য দেখা হয় তাহলে হবে বিটা, আর সামগ্রিকভাবে সুন্দরবনে যদি দেখা হয় জীববৈচিত্র্য সেটা হবে গামা, ঠিক আছে। বইতে খোল, বইতে দেখ একটা ছবি আঁকা আছে সাইডে, ঠিক আছে। ছবিটায় কি দেয়া আছে? এ পার্টে যেটা দেয়া আছে এ বি সি ডি যদি পার্টিকুলারভাবে ধরা হয়, শুনবি, এ বি সি ডি যদি পার্টিকুলারভাবে ধরা হয়, এও একটা আলফা বৈচিত্র্য বোঝাবে, বিও একটা আলফা বৈচিত্র্য বোঝাবে, সি একটা আলফা বৈচিত্র্য বোঝাবে, ডি একটা আলফা বৈচিত্র্য বোঝাবে। যদি এ আলফা বৈচিত্র্যকে ধরিস তাহলে এতে কটা প্রাণী প্রজাতি দেখছিস? একটাই। বিতে যদি ধরিস একটা আলফা বৈচিত্র্য হিসাবে তাহলে বিতে কটা? দুটো। আবার সিতে অনেক কটা আছে? মোটামুটি তিনটে, ঠিক আছে, তিনটে বা দুটো। আর ডিতে একটাই, হ্যাঁ দুটো। তাহলে যদি এ বি সি ডি যেটা বইতে আঁকা আছে যদি একটা করে দেখিস তাহলে হয়ে যাবে কি আলফা। যদি এ আর বি একত্রে দেখিস তাহলে হয়ে যাবে বিটা। আর এ বি যদি একত্রে দেখিস তাহলে কটা বৈচিত্র্য দেখতে পাচ্ছিস জীবের? চারটে নয়, দুটো বৈচিত্র্য দেখতে পাচ্ছিস। আর যদি এ বি সি ডি একত্রে ধরিস তাহলে হয়ে যাবে কি বৈচিত্র্য? গামা বৈচিত্র্য। বোঝা গিয়েছে? বেশ, তার জন্য সূত্রটাও দেয়া আছে, দেখ। গামা বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য দিয়ে যদি ভাগ করি
তাহলে হয়ে যাবে কি বিটা বৈচিত্র্য, তাই তো, তাই না? আর আলফা প্লাস বিটা বৈচিত্র্য যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে গামা বৈচিত্র্য, তাই না? এটাই তো সূত্রতে লিখালাম। তাহলে সুন্দরবনের একটা দ্বীপের জীববৈচিত্র্য যদি দেখিস তাহলে হবে আলফা, দুটো দ্বীপের জীববৈচিত্র্য যদি দেখি, দুটো দ্বীপ মানে আলাদা আলাদা বাসভূমি, তাহলে হবে বিটা। আর সুন্দরবনের সমগ্র জীব প্রজাতি যদি দেখিস তাহলে হবে গামা। হ্যাঁ আঁকতে পারিস, যেটা আছে বইতে, না আঁকলেও হবে, চিত্র দিয়ে লিখে রাখ, বইয়ের কত পেজে আছে। বেশ, তাহলে জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা হয়ে গেল, ঠিক আছে? জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা হয়ে গেল। এবার আমাদের এখন মোস্ট কনসার্নিং বিষয় কি, যে জীববৈচিত্র্য, যে বৈচিত্র্যতা ছিল, যে আমরা দেখতে পেতাম যে ঘুঘু এসে বাসা বাঁধত, তারপর চড়ুই পাখি দেখা যেত, তারপর ছোটো বড়ো অনেক পাখি টাখির ডাক শোনা যেত, সেই ডাক অনেক কম শোনা যায়, ঠিক আছে? তোরা শুনতে পাস না, কারণ তোরা রাতে ঘুমাস 3:30 2টোর সময়, মনে হয় অনেকে 1টার সময় ঘুমায়, দিয়ে ওঠে 8টার সময়, ঠিক আছে? ভোরবেলা কারোর ঘুম ভাঙে না, অনেকে পড়াশোনা করে রাত্রি 1টা পর্যন্ত, ঠিক আছে? ঠিক আছে, অনেকে মোবাইল দেখে, ওইটা সমস্যা। এবার পাখি খুব কম ডাকে, আগে বেশি ডাকতো, ঠিক আছে? শহর অঞ্চলে শহর অঞ্চলে এত আওয়াজ, এত দূষণ, তাই পাখিরাও অন্য জায়গায় চলে গিয়েছে, থাকতে পারছে না শহরে, তাই বৈচিত্র্যতা অনেক কমে গিয়েছে, ঠিক আছে? তাই কোনো একটা বনভূমিতে, ধরনের সুন্দরবনে, ঠিক আছে, সুন্দরবনে এত প্রতিকূল পরিস্থিতি, তবুও বাঘ যে কেন ওইখানে রয়ে গিয়েছে, ঠিক আছে, সেটাই বিষয়। বাঘ ওইখানে থাকাটাই ভীষণ কঠিন, কারণ প্রত্যেক বছরই একটা করে ঘূর্ণিঝড় আসে, ঠিক আছে? হরিণের সংখ্যা কমে গিয়েছে, বাঘ কি করে বাঁচবে, ঠিক আছে? ওই বাঘকে ভালো করে দেখাশোনার জন্য, ঠিক আছে, সুন্দরবনে সিসিটিভি লাগানো হয়েছে, যে বাঘের চালচলন দেখা, ঠিক আছে? বাঘ বাচ্চা দিচ্ছে সেইটা যাতে নজরে আসে, দেখে বন দপ্তরের লোকেরা কি হয়, খুশি হয়, তোকে বাঘ খেয়ে নিক কোনো অসুবিধা নেই, কিন্তু বাঘকে তুই মারতে পারবি না, শিকার করতে পারবি না। আগে রাজা মহারাজা এত বাঘ মেরেছে, ঠিক আছে? আমাদের আশেপাশে এইসব জঙ্গলে বাঘ পাওয়া যেত, তার জন্যই তো প্রবাদ উঠেছিল, বা সেখানে সন্ধ্যায় সেখানেই বাঘের ভয় নাকি, ঠিক আছে? এখন কটা শিয়াল দেখা যায়, উকি মারবে, ওই কালিকাপুরের রাস্তায় যদি যাস না, শিয়াল বেরিয়ে পড়বে। না না, শিয়াল কি হবে, তুই যদি একা যাস, ও কি করবে, যদি 10টা তোকে ঘিরে ফেলে, তাহলে তোকে লাফ মেরে একবারে গলায় টুটিতে ধরবে, ব্যাস, ঠিক আছে? তাই শিয়াল পাট গাছে ভালো থাকে, ঠিক আছে? আগে কি হতো, বাচ্চা ছেলে মেয়ে কি করতো, বাবার জন্য ভাত নিয়ে যেত পাটের জমিতে বা ইয়েতে, দিয়ে শিয়ালে খেয়ে নিত, অনেকে আছে এরকম। বন বিড়াল তো দেখাই যায় না, বন বিড়াল, ঠিক আছে, ঠিক আছে? আমাদের গ্রামে হাঁস নিয়ে যেত, হাঁস পুষতো মানুষ, এবারে খাঁচা ভেঙে হাঁস নিয়ে যেত, বেশ। তাহলে এখন আমাদের বর্তমান বিষয় কি, যে জীববৈচিত্র্য দিন দিন অনেকটা কমে যাচ্ছে, ঠিক আছে? চুপে, জীববৈচিত্র্য অনেক কমে যাচ্ছে দিন দিন। তাহলে জীববৈচিত্র্য কেন কমে যাচ্ছে, কেন কমছে? আমরা জলবায়ু পরিবর্তন হলে অত সহজে হার মানি না, আমরা খুব দ্রুততার সঙ্গে অ্যাডপ্ট করে নিতে পারি, অনেকেই অভিযোজন করতে পারে, কিন্তু যারা প্রাণী আছে, ছোট বড় প্রাণী আছে, তারা অত সহজে অ্যাডপ্ট করতে পারে না, দিয়ে জলবায়ু পরিবর্তনের জন্য তারা পৃথিবী থেকে সম্পূর্ণরূপে হারিয়েও যায়, ঠিক আছে? অনেক প্রাণী হারিয়ে গেছে, আর নেই পৃথিবীতে, একটাও নেই। যেমন ডোডো পাখি একটা হারিয়ে গেছে, আর পৃথিবীতে নেই, ঠিক আছে? তোদের ছবি দেখাই ডোডো পাখি, ঠিক আছে? ওই হাঁসের মতো লাগে দেখতে, দেখি আছে নাকি, দেয়নি মনে হয়। কত পেজ? 163 পেজে দিয়েছে, দেখ দেখ, দুটো পাখি চলে গেছে পৃথিবী থেকে, ঠিক আছে? নিউজিল্যান্ডের মুয়া পাখিও
সারা পৃথিবী থেকে চলে গেছে, আর দেখা যায় না, তাহলে এগুলো মরে গেছে। ঠিক আছে, তার অন্তিম প্রজাতি হিসাবে মরে গেছে। আমরা মানুষ হিসাবে কি করি, আমরা পরের জেনারেশনকে তৈরি করে দিয়ে যায়, প্রত্যেকটা প্রাণী প্রজাতিই চায় যে তার নেক্সট জেনারেশনকে তৈরি করে দিতে, তেমনি আমরাও চাই, প্রত্যেকটা প্রাণীও চাই। এবার কিন্তু এরা কি হচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার বিলুপ্তের কারণগুলো আমরা পড়ব। ঠিক আছে, জীববৈচিত্র্য বিলুপ্তি বা জীববৈচিত্র্য হ্রাসের কারণ বা বিষণ্ণতার কারণ। খোল দেখ, 158 পেজে আছে। দেখ, জীববৈচিত্র্য বিনাশ বা বিপন্নতার কারণ পেয়েছিস? দেখ, প্রাকৃতিক কারণ হিসাবে প্রথমেই দিয়েছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন হিসাবে কি দিয়েছে দেখ, যে জলবায়ু পৃথিবী সৃষ্টির পর থেকে 5 বার আমাদের হিমযুগ এসছে। ঠিক আছে, দেখ 5 বার হিমযুগ এসছে, সারা পৃথিবী অনেকটা জায়গা ঠান্ডা হয়ে গেছিল, সেই হিমযুগের জন্য অনেক প্রাণী মারা গেছে। ঠিক আছে, বেশ। আবার ভবিষ্যতে এতটা দিন দিন উষ্ণতা বাড়ছে, শিল্প বিপ্লবের পরে প্রায় 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বেড়ে গেছে গড়ে। ঠিক আছে, গড় করা হয়েছে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু কিছু কিছু জায়গায় 2 ডিগ্রিও বেড়েছে, কিছু কিছু জায়গায় 3 ডিগ্রিও বেড়েছে, যার ফলে অনেক প্রাণী সহ্য না করতে পেরে মারা গেছে। এটা হলো একটা জলবায়ু পরিবর্তনের কারণ। দেখ পাবি, ঠিক আছে, সোজা আছে, অত কঠিন নেই, পরের দিন লিখিয়ে দেবো। তারপর দিয়েছে দেখ, ভূসংস্থানজনিত পীড়ন। আমরা জানি যে মহিষঞ্চরণ হয়েছে, 3rd সেমিস্টারে পড়েছি। মহিষঞ্চরণের ফলেও কিছু প্রাণী মারা গেছে বা কিছু প্রাণী বিপদগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত পৃথিবী থেকে চলে গেছে। ঠিক আছে, প্রায় দেখ 90% সামুদ্রিক জীব পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেছে, তাই না? তারপর দিয়েছে বন্যা। আমাদের অসমে কাজিরাঙা ন্যাশনাল পার্কে প্রত্যেক বছর গন্ডারকে ভাসতে হয়, কারণ আসাম একটা বন্যাপ্রবণ অঞ্চল, সাঁতার কাটতে হয়, তাহলে কিছু কিছু গন্ডার হয়তো মরেও যায়। এত প্রতিকূল পরিস্থিতি আছে। গন্ডার এখানে লেখা আছে, গন্ডার লেখা নেই। এক শিং বিশিষ্ট গন্ডার দেখেছিস, একবারে নাকের কাছে শিং। ওই শিংটা কি বল দেখি? ওইটা আমাদের চুল যে জিনিসটা দিয়ে তৈরি, বা গন্ডারের লোম, গন্ডারের লোম আছে, যাই হোক চামড়াই বেশি। এবার আমাদের চুল যে জিনিসটা দিয়ে তৈরি, যে প্রোটিন দিয়ে তৈরি, সেই ওই নাক শিংটাও ওই রকম ওইটা জিনিস দিয়ে তৈরি, ওইটা মোটা হয়ে গিয়েছে। ঠিক আছে, ওই গন্ডারের শিং, শুনবি, গন্ডারের শিংগুলো কি করে, চীনে অনেকটা পবিত্র ভাবা হয়। ঠিক আছে, দিয়ে চোরা শিকারীরা কি করে, গন্ডারকে মারে আগে। চোরা শিকারীরা আবার কি করে, উপজাতি মানুষদের টাকা দিয়ে দেয়, 2-3 লাখ টাকা দিয়ে দেয়, যাতে বন দপ্তরকে খবর না দেয়। ঠিক আছে, দিয়ে তারা কি করে, গন্ডারকে মারে, দিয়ে শিংটা কেটে চায়নার বর্ডারে, ওইখানে অরুণাচল প্রদেশ দিয়ে, আসাম থেকে নিয়ে অরুণাচল প্রদেশ দিয়ে পাঠিয়ে দেয় চায়নাতে। সেই শিংটা প্রায় 1 কোটি 1.5 কোটি টাকায় বিক্রি হয়। ঠিক আছে, ওই শিংটা অনেকটা পবিত্র ভাবা। ওই শিংয়ের যে গুঁড়ো, ঠিক আছে, বিভিন্ন ওষুধ বিভিন্ন জিনিসে দেওয়া হয়, তারা পবিত্রভাবে। তাহলে 2-3 লাখ টাকা দিচ্ছে উপজাতি মানুষদের, আর তারা ইনকাম করছে 1 কোটি টাকা। ঠিক আছে, এইভাবে তাই এই যে জীববৈচিত্র্য যে বিলুপ্ত হচ্ছে, সেইটার একটা কারণ হিসাবে চোরা শিকারও বলা হয়, যেটাকে বলে পোচিং বলা হয়। ঠিক আছে, চোরা শিকারি। তারপরে অনেক মূল্যবান কাঠও কেটে নিয়ে যায়, কাঠ। ঠিক আছে, তারপর হাতি বর্তমানে ভারতে একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস। ঠিক আছে, কিছুটা বিপদে আছে। হাতির সঙ্গে মানুষের কনফ্লিক্ট লেগেই আছে। দেখ, হাতি মেদিনীপুরের ওইদিকে ভালো দেখা যায়, দিয়ে মানুষের সঙ্গে লড়াই হয়ে হাতিকে কদিন আগে, মানে পেটে বাচ্চা ছিল হাতির, সেটাকে পুড়িয়ে দিয়েছে, আগুন দিয়ে তাড়াতে গিয়েছে, হাতির গায়ে আগুন লেগে গিয়েছে, দিয়ে তার হাতি দিয়ে হাতির পেটে যে বাচ্চাটা ছিল সঙ্গে সে মরে গেছে। ওইটা বাচ্চা দিত কদিন পরে। হাতি কি জন্য আসে? কলা বুনবে, ধান বুনবে, সেগুলো খেতে আসে। বনভূমিতে অত ঘাস ফাঁস পায় না, তো বহু খাবার খায়, প্রায় 1 কুইন্টাল ঘাস খেয়ে নেয় হাতি। ঠিক আছে, খুব খায়। তাহলে এই হাতির সঙ্গে মানুষের একটা কি চলে, কনফ্লিক্ট চলে।
দিয়ে হাতিকে মানুষ মেরেও দেয়, কথা বলবি না, তাহলে হাতিকে মানুষ মেরে দিচ্ছে তার ফসল রক্ষা করার জন্যে। কেন করছে? কারণ হাতির যেখানে বাসস্থান ছিল সেই জায়গায় চাষবাস শুরু করেছে। আবার কথা বলে, আবার অনেক জায়গায় রেল লাইন সম্প্রসারণ হয়েছে বনের মধ্য দিয়ে, রাজধানী এক্সপ্রেস বা কোনো বন্দে ভারতের সামনে ওই হাতিও চলে আসে, দিয়ে হাতির সঙ্গে ধাক্কা লেগে ট্রেনও থমকে যায়, হাতিও মরে যায়। তাহলে এর জন্য কি হচ্ছে? জীববৈচিত্র্য বিলুপ্ত হচ্ছে। হাতি তো আর জানে না যে বনভূমির মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়েছে, দিয়ে ওই রেল লাইনের ওপর দিয়ে এক পাল বেরোতে চায়, গড়গড় করে গোষ্ঠীবদ্ধ হয়ে যেতে চায়, দিয়ে ট্রেনের ধাক্কায় মারা যায়। ঠিক আছে, এইরকম হয়। তাহলে মানুষের জন্য এটা হচ্ছে, কিন্তু বোঝা গিয়েছে? তারপর মাঝে মাঝে আমরা দেখি বনভূমিতে যে অস্ট্রেলিয়াতে 2-3 বছর আগে দাবানল হয়েছিল, পুরো জঙ্গল পুড়ে গিয়েছে, দিয়ে যে সমস্ত প্রাণী ছিল একবারে ফ্রাই হয়ে গিয়েছে। ঠিক আছে, ফ্রাই হয়ে গিয়েছে মানে কি, যেমন করে একটা মাংস রান্না করে না আগুনে পুড়িয়ে, সেই রকম হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে, দিয়ে মরে গিয়েছে দাবানলে। তাহলে এইভাবেও অনেক প্রাণী মারা যায়। আমাজন ফরেস্টের চারপাশে যারা মানুষ আছে, চাষের জমি বাড়ানোর জন্য জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। তাহলে জঙ্গলে যদি আগুন লাগিয়ে দেয়, তাহলে জঙ্গলে অনেক প্রাণীর বাসস্থান আছে। আমাদের সাধারণভাবে আমাদের বাড়ি থেকে কেউ যদি বের করে দেয়, আমরা কোথায় কি দাঁড়াবো? তেমনই ওইটা ওদের বাড়ি, বাসস্থান। সেইটা মানুষ কি করছে, যে নিজের চাষের জমি বানাচ্ছে, যার ফলে কি হচ্ছে, সেই আমাজন ফরেস্ট প্রত্যেক বছরই মাঝে মাঝে আগুন লাগে। তারপর আমাদের বাঁকুড়ায় যে অরণ্য আছে, বাঁকুড়ায় থেকে শুরু করে পুরুলিয়াতে, ঠিক আছে, অযোধ্যা ফরেস্টের ওইখানে মাঝে মাঝে আগুন লাগিয়ে দেয়। শুকনো পাতায় বসন্তকালে শুকনো পাতা হয়ে যায়, পাতা ঝরা মরশুম পর্ণমোচী থাকে, সেখানে আগুন লাগিয়ে দেয়, দিয়ে গাছগুলো মরে যায়, সেখানে চাষবাস করে। ঠিক আছে, জমি বাড়িয়ে নেয়। তাহলে এই মানুষ প্রাকৃতিক কারণে বিলুপ্ত খুবই কম হয়, কিন্তু মনুষ্য সৃষ্ট কারণে সব থেকে বেশি হয়। অগ্নুৎপাত হলে কি হবে? অগ্নুৎপাত তো একটা ন্যাচারাল প্রসেস, ন্যাচারাল ফিনোমেনা। তাহলে কি হবে? অগ্নুৎপাতের ফলে দাবানল হতে পারে বনভূমিতে। তাই ভবিষ্যতে জীব প্রজাতিকে রক্ষা করার জন্য অনেক প্রকল্পও নেওয়া হয়েছে। ঠিক আছে, জীব প্রজাতিকে রক্ষা করার জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে। WWF, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, পাবি এখানেই। ঠিক আছে, তোদের দেখাই। তাহলে জীব প্রজাতি কেন নষ্ট হচ্ছে বোঝা গিয়েছে? দেখ, সংরক্ষণ পদ্ধতি IUCN, খোল 167 পেজে। IUCN কি করছে? জীব প্রজাতিকে সংরক্ষণ করছে সারা পৃথিবীর। IUCN পেয়েছিস? তারপরে বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম, এগুলো পড়াবো পরের দিন। আজকে মোটামুটি তোদের একটা ধারণা দিলাম। ঠিক আছে, IUCN এর সম্পূর্ণ নাম দেখ 175 পেজে আছে। তারপরে WWF এর সম্পূর্ণ নামও আছে ওখানে। IUCN এর সম্পূর্ণ নাম কি দেওয়া আছে দেখ, যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, পেয়েছিস? 175 পেজে মাঝখানে ডান দিকে। তারপরে 175 পেজে ওপরে WWF আছে, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার, অর্থাৎ প্রাকৃতিক যে বৈচিত্র্য আছে এগুলোকে রক্ষা করার জন্য এই ইন্টারন্যাশনাল সংস্থাগুলো এগিয়ে এসেছে। ঠিক আছে, তারপরে চোরা শিকারিকে আটকানোর জন্য সাইটস, 174 পেজে দেখ সাইটস আছে, পেয়েছিস? 174 পেজে ডান দিকে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা। ফনা মানে কি বোঝায়? ফনা মানে বোঝায় প্রাণী গোষ্ঠী, আর ফ্লোরা মানে উদ্ভিদ গোষ্ঠী। তাহলে এরা কি করছে? তার নিচে দেখ আছে ম্যাপ, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, ম্যাপ, এগুলো পড়বি বাড়িতে একবার। হ্যাঁ, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম 154 পেজে। এই প্রোগ্রামগুলো দ্বারা কি করছে, 74, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, এগুলো ইউনেস্কো, আমরা পড়েছি না ইউনেস্কো, আমরা পলিটিক্যাল সায়েন্সে পড়েছিলাম ইউনেস্কো, সেই ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামে একটা ভারসাম্যমূলক কর্মসূচি নেওয়া হয়েছে পরিবেশের সঙ্গে মানুষের স্থিতিশীল উন্নয়নকে এগিয়ে দেওয়া হয়েছে আরো। বেশ।
তাহলে জীববৈচিত্র্য কেন বিনাশ হচ্ছে সেটা বাড়ি থেকে পড়বি। কত দূর আছে দেখ, একবারে 161 পেজের আগে পর্যন্ত, ঠিক আছে? 161 পেজে ওই অপরিকল্পিত উন্নয়ন কর্মসূচি এতদূর পর্যন্ত আছে জীববৈচিত্র্য বিনাশের কারণ। পয়েন্টগুলো আমি বলে দিয়েছি, হ্যাঁ, পড়বি বাড়িতে, ব্যাস। আর যে প্রোগ্রামগুলো বললাম, সাইটস, ম্যাপ, IUCN, WWF, এগুলো একবার করে রিডিং পড়ে আসবি, পরের দিন শেষ করে দেবে এই চ্যাপ্টার। চ ছুটি।